শুভ দুপুর দর্শক, আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সংবাদ নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারে। সাথে আছি আমি রিয়াজ সুমন। শনি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় প্রচারিত হচ্ছে এই অনুষ্ঠান। আয়োজনে থাকছে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর এবং খবরের বিশ্লেষণ। এছাড়াও থাকবে শেয়ার বাজার এবং মুদ্রা বাজারের আপডেট। কয়েক ধাপে যাচাই বাছাই করে তবেই দেওয়া হবে ডিজিটাল ব্যাংকের লাইসেন্স। তবে সংখ্যাটি খুব বেশি হবে না। লাইসেন্স প্রাপ্তি নির্ভর করবে আবেদনকারীর সাইবার নিরাপত্তা এবং আর্থিক সক্ষমতা বিবেচনায়। এসব তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান। তবে একাধিক ডিজিটাল ব্যাংক বাজারে এলে প্রতিযোগিতার বাজারে তাদের টিকে থাকা সহজ হবে না বলে মত ব্যাংকারদের। মিনা ফেরদৌস জানাচ্ছেন বিস্তারিত। বিশ্বব্যাপী ডিজিটাল ব্যাংক বেশ জনপ্রিয় হলেও বাংলাদেশে এই ধারণা একেবারেই নতুন। তাই দেশে ডিজিটাল ব্যাংকের কার্যক্রম শুরু নিয়ে বেশ সতর্ক অবস্থানে বাংলাদেশ ব্যাংক। এরই মধ্যে ডিজিটাল ব্যাংকিং এর লাইসেন্স পেতে বাংলাদেশ ব্যাংকে আবেদন করেছে 12 প্রতিষ্ঠান। যাচাই বাছাই শেষে সক্ষমতা বিবেচনায় অল্প কয়েকটি ব্যাংকে দেয়া হবে এর নিবন্ধন, এমন তথ্য জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র। টেকনিক্যাল ইভ্যালুয়েশন করা হয়, বিজনেস অ্যাসপেক্ট ইভ্যালুয়েশন করা হয়। এই দুই ইভ্যালুয়েশনের মাধ্যমে যে প্রাপ্ত নাম্বার এর ভিত্তিতে একটা মেধা তালিকা করা হয়। সেই মেধা তালিকা থেকে গভর্নর মহোদয় দেখবে যে বর্তমান প্রথমে হলো একটা উত্তীর্ণ মার্ক নির্ধারণ করবে। তারা যে কজন উত্তীর্ণ হবে তাদের মধ্যে থেকে গভর্নর মহোদয় ডিসিশন দিবে যে আমাদের বর্তমান বাজারে কতটা ব্যাংক এই মুহূর্তে হলে ডিজিটাল ব্যাংক তারা মোটামুটি ব্যবসা করে টিকে থাকতে পারবে। কিন্তু কিভাবে চলবে ডিজিটাল ব্যাংক তা নিয়ে জনমনে কৌতূহল। এরা কেবল ভার্চুয়াল কার্ড ইস্যু করতে পারবে, সেবা দিবে অ্যাপসের মাধ্যমে। থাকবে না কোনো বুথ কিংবা প্লাস্টিক কার্ড। বড় নয়, শুধু ছোট ঋণ ইস্যু করতে পারবে ডিজিটাল ব্যাংক। ডিজিটাল ব্যাংকের ক্ষেত্রে আমরা অ্যাসিওর করতেছি আপনাদেরকে যে সম্পূর্ণ নিরপেক্ষভাবেই এর ইভ্যালুয়েশন হবে, মার্কিং হবে এবং মার্কিংয়ের মেধা তালিকার ভিত্তিতেই যারা লাইসেন্স পাওয়ার তারা পাবে। এখানে কোনো ম্যানিপুলেশনের সুযোগ নেই। তবে ব্যাংকগুলো বলছে প্রতিযোগিতায় টিকে থাকতে ডিজিটাল ব্যাংকের প্রাথমিকভাবে বিনিয়োগ বেশি করতে হবে এবং লাভ পেতেও অপেক্ষা করতে হবে দীর্ঘ সময়। তাই খুব বেশি ডিজিটাল ব্যাংকে লাইসেন্স না দেওয়ার পরামর্শ তাদের। 10টা তো কোনো প্রয়োজন নাই, মেবি হয়তো 2টা বা 3টা টু স্টার্ট উইথ, সেটা হয়তো হতে পারে। এবং যেটা হয়তো একটা সময় নেবে। এই ব্যাংকগুলো কিন্তু একেবারে ওভারনাইট প্রফিটেবল হবে না, এটা সময় নেবে, কারণ ওদের সিস্টেম অনেক ইনভেস্টমেন্টের প্রয়োজন আছে। কিন্তু এটা সম্পূর্ণ নির্ভর করবে ডেটার উপর, কারণ আপনি তো অ্যানালাইসিস ডেটার উপর করবেন, তাই না? সো এটা হচ্ছে এখানে তো কালেকশন বলে কিছু থাকবে না। সো এটা হচ্ছে যদি আমার সেই ক্রেডিবল বেস অফ ডেটা থাকে তাহলে কিন্তু করা সম্ভব। তো সেটা আর একটু সময় নেবে। দেন টু পার্টনারশিপ উইথ ফিনটেক্স, অন্যান্য ব্যাংকগুলো করে দেখা যাক না। উই হোপ ফর দ্য বেস্ট। নতুন বছরের শুরুর দিকে ডিজিটাল ব্যাংকিং কার্যক্রম শুরু হবে বলেও প্রত্যাশা বাংলাদেশ ব্যাংকের। মিনা ফেরদৌস, নিউজ 24, ঢাকা। ডিজিটাল ব্যাংকিংয়ের যে সম্ভাবনা তৈরি হয়েছে সেই বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করতে চাই। আমাদের সাথে দুজন অতিথি যুক্ত হবেন ভার্চুয়ালি। জনাব ডক্টর তৌফিক আহমদ চৌধুরী, সাবেক মহাপরিচালক, বাংলাদেশ ইনস্টিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্ট BIBM, এবং ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফিরোজ কবির, চিফ ডিজিটাল অ্যান্ড ইনোভেশন অফিসার, আকিস রিসোর্স। দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের বিজনেস আওয়ার আলোচনার পর্বে। প্রথমেই ডক্টর তৌফিক আহমেদ, আপনার কাছেই আসতে চাই আপনার কাছে যে প্রশ্নটি নিয়ে, সেটি হচ্ছে যে আমরা বাংলাদেশে মোবাইল ব্যাংকিং দেখেছি, তো সেক্ষেত্রে আসলে ডিজিটাল ব্যাংকিং এখন আমাদের দেশে যে বিষয়টি আসছে, যেটি নিয়ে বাংলাদেশ ব্যাংক থেকেও একটি সিদ্ধান্তের দিকে যাচ্ছে, সেই বিষয়টি নিয়ে জানতে চাই। আসলে এই বিষয়টি নিয়ে যদি আপনি বলতেন যে ডিজিটাল ব্যাংকিংটি আসলে কি, বা এটির আসলে গুরুত্ব কি আমাদের জন্য। ডিজিটাল ব্যাংকিং এর জন্য লাইসেন্স দেওয়া হবে বাংলাদেশ ব্যাংক থেকে, এরকম তো একটা বিজ্ঞাপন দেওয়া হয়েছে এবং অ্যাপ্লিকেশন ইনভাইট করা হয়েছে। তার আগেও কিন্তু করা হয়েছিল। তো এবং ওইটার অবস্থা কি সেগুলো কিন্তু আমরা জানি না। তখন আমরা শুনেছিলাম যে গত সরকারের সময় যে একটা কি 2টা প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দেওয়া হচ্ছে। এবার আবার নতুন করে আবার অ্যাপ্লিকেশন নেওয়া হচ্ছে, এবং যারা নাকি লাইসেন্সিং ক্রাইটেরিয়া ফুলফিল করবে তো তাদেরকে হয়তো বা লাইসেন্স দেওয়া হবে। তা আমার কোনো এটির জন্য আলাদা করে লাইসেন্স দেওয়ার কি আছে? এক্সিস্টিং ব্যাংকগুলোকে ডিজিটাল ব্যাংকিং এর আপনার উইং তারা খুলতে পারে, সেখান থেকে তারা অপারেট করতে পারে। কারণ আফটার অল দিস ব্যাংকিং, whether it is digital or manual, যাই বলেন, আফটার অল ইটস ব্যাংকিং।
টেকিং ডিপোজিট অ্যান্ড লেন্ডিং ফান্ড, মানুষে টাকা জমা রাখবে, কখনো কখনো টাকা পয়সা তুলবে, কখনো লেন্ডিং করবে, কখনো টাকা ট্রান্সফার করবে, তাই না? আফটার অল ইটস ব্যাংকিং। সুতরাং আমার মতে এগুলোকে একেবারে নতুন করে আবার ডিজিটাল, শুধুমাত্র ডিজিটাল ব্যাংকিং করার জন্য তাদেরকে লাইসেন্স দেওয়া হবে, এটা মানে আমার মনে হয় না, এবং সেই জন্য তাদের এত সময় লাগবে আপনার কি বলে আপনার আপনার ওই যে প্রফিটেবল স্টেজে পৌঁছাতে। বরঞ্চ এক্সিস্টিং ব্যাংকগুলো যেগুলো নাকি ডিজিটালি এগিয়ে আছে তাদেরকে আপাতত আপনি ডিজিটাল ব্যাংকিং এ লাইসেন্স দিতে পারেন, যার ফলে হবে কি তারা খুব তাড়াতাড়ি আপনার একটা সাস্টেনেবল স্টেজে ওরা পৌঁছে যাবে। এবং এবং আমার ধারণা মতে বাংলাদেশে শুধুমাত্র একটা মোড নিয়ে কাজকর্ম করে আপনি সাস্টেনেবল হওয়াটা খুবই টাফ। বরঞ্চ এক্সিস্টিং ম্যানুয়াল ডিজিটাল সবই একসাথে করতে পারে যারা নাকি ডিজিটালে এগিয়ে। আর ডিজিটাল ব্যাংকিং এর আসলে এটার সবগুলোর পিছনে কিন্তু আরেকটা বড় উদ্দেশ্য হচ্ছে যে ফাইন্যান্সিয়াল ইনক্লুশন আপনার ক্রিয়েট করা। ফাইন্যান্সিয়াল ইনক্লুশন কতটুকু ক্রিয়েট করতে পারবে, এখন যারা লাইসেন্স দিবে তারা এগুলো পরীক্ষা নিরীক্ষা করে দেখবে তারা কি কি ক্রাইটেরিয়া এস্টাবলিশ করবে এগুলোর জন্য, এবং কি কি ক্রাইটেরিয়া থাকলে পরে তাদেরকে লাইসেন্সিং দিবে, এগুলো অতটা ডিটেল আমি জানি না। তো তো সেগুলোর উপরও আপনার ডিপেন্ড করবে। এই হচ্ছে আমার কথা। জি, যারা ফিরোজ কবির আপনার কাছে জানতে চাই যে এই যে ডিজিটাল ব্যাংকিং এর যে কথা বলা হচ্ছে সেটি আমরা তো আসলে মোবাইল ব্যাংকিং এর সাথে অভ্যস্ত, আসলে সেক্ষেত্রে আসলে ডিজিটাল ব্যাংকিংটি যদি আমাদের কাছে আসলে এটির পার্থক্যটি কি, আসলে মানুষকে এটি জীবন মান কতটা সহজ করবে বলে, এবং এটা আসলে আমাদের জন্য কতটা নিরাপদ? ধন্যবাদ আপনাকে সুন্দর কোশ্চেন করার জন্য। আসলে আমরা যারা জনগণ এটা ইউজ করছি তাদের মধ্যে একটা কনফিউশন আসতে পারে যে আমরা আসলে মোবাইল ব্যাংকিং, এজেন্ট ব্যাংকিং, ডিজিটাল ব্যাংকিং, তার আগে ছিল কোর ব্যাংকিং বা জেনারেল ব্যাংকিং, এটা আসলে কি। আমরা যদি দেখি যে স্যার কিন্তু খুব সুন্দরভাবে বলেছেন যে আমাদের বড় উদ্দেশ্য হচ্ছে ফাইন্যান্সিয়াল ইনক্লুশন। আমরা যদি দেখি ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের জন্য 1972 সাল থেকে এই পর্যন্ত আমাদের বাংলাদেশে প্রায় 61টা ব্যাংক এসছে জেনারেল ব্যাংকিং, যারা এই সার্ভিসটা দিয়ে থাকে। এই জেনারেল ব্যাংকিং এর শাখার সংখ্যা যদি দেখি আমাদের সব মিলে কিন্তু প্রায় 11,000 শাখা বাংলাদেশে আছে। এবং এই পদ্ধতিটা কি, লোকজন হচ্ছে চেক বইয়ের মাধ্যমে টাকা তুলে অথবা পিন কোডের মাধ্যমে এটিএম বোর্ড থেকে টাকা তুলে। এরপরে কিন্তু বাংলাদেশের গভর্নর চিন্তা করলেন যে যেহেতু 11,000 জায়গায় যেতে পেরেছে, কিন্তু বাংলাদেশের গ্রামের সংখ্যা কিন্তু বর্তমানে 86,000। এই 86,000 জনগোষ্ঠীকে যদি আমরা আর্থিক অন্তর্ভুক্তি আনতে চাই তাহলে কিন্তু আমাদের আরো বড় ধরনের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন করতে হবে। সেই কারণে কিন্তু 2011 সালে হচ্ছে মোবাইল ব্যাংকিং আসে। মোবাইল ব্যাংকিং আসলে মোবাইল ব্যাংকিং এর ভালো দিকটা কি, প্রত্যেকটা মানুষের একটা মোবাইল ডিভাইস লাগে, এই মোবাইল ডিভাইসের মাধ্যমে ট্রানজেকশন করতে পারে। কিন্তু ব্যাংকিং সেবা শুধুমাত্র ট্রানজেকশন করাই না, এছাড়াও আরো অনেকগুলো সেবা নিয়ে কিন্তু মোবাইল ব্যাংকিং সেবা আসে, মানুষের অনেক চাহিদা এখানে পূরণ করতে হবে। সেইটার কথা চিন্তা করেই কিন্তু 2014 সালে আসলো এজেন্ট ব্যাংকিং। জেনারেল ব্যাংকিং এ যেভাবে আমরা কাস্টমারের কাছ থেকে আমরা সেবা দিতাম বা আমরা টাকা তুলতাম চেক বই এবং অ্যাকাউন্টে পিন কোড দিয়ে, সেই সাথে এজেন্ট ব্যাংকিং এর যোগ হলো হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট, অর্থাৎ একটা মানুষ কিন্তু ফিঙ্গারের ছাপ দিয়েই টাকা পয়সা লেনদেন করতে পারতো এবং সে ডিপিএস করতে পারতো, এফডিআর করতে পারতো, ছোটখাটো লোন নিতে পারতো। এইভাবে কিন্তু ব্রাঞ্চের সংখ্যা দাঁড়ালো প্রায় 21,000। এখনো দেখেন 21,000 যদি এখানে ধরি, আবার কোর ব্যাংকিং 11,000 ধরি, দুইটা যোগ করলেও কিন্তু আসে 32,000। কিন্তু বাংলাদেশের গ্রামের সংখ্যা কিন্তু 86,000। এই 86,000 জনগণকে যদি আমরা আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে আনতে চাই তাহলে এমন কোন টেকনোলজি নিয়ে আসতে হবে যেখানে একজন শিক্ষিত, অশিক্ষিত, শহর এবং গ্রামে সবাই যেন এই আর্থিক অন্তর্ভুক্তির মধ্যে আসে। এই কারণেই কিন্তু বাংলাদেশের গভর্নর, বাংলাদেশ ব্যাংকের গভর্নর কিন্তু এই চিন্তা করেছেন, এখানে চিন্তা করেই কিন্তু ডিজিটাল ব্যাংকিং এর জন্য একটা সার্কুলার দিয়েছেন যে ডিজিটাল ব্যাংকিং এ আবেদন করে। আর ডিজিটাল ব্যাংকিংটা কি হবে তাহলে, পেপারলেস ব্যাংকিং এবং কোনো শাখা থাকবে না, হেড অফিস থাকবে, হেড অফিসের বাইরে কোনো শাখা থাকবে না। এক্সিস্টিং যারা আছে তারা যাতে এই শাখার মাধ্যমে আমাদের ভার্চুয়াল কার্ড এবং কিউআর কোড ডিজিটালি হচ্ছে যেন একজন প্রত্যন্ত অঞ্চলের মানুষকেও সার্ভিস দিতে পারে, এটাই হচ্ছে ডিজিটাল ব্যাংকিং। ডিজিটাল ব্যাংকিং এর মেন উদ্দেশ্য হচ্ছে একদম গ্রামের মানুষ সেও যেন আমার হচ্ছে আর্থিক অন্তর্ভুক্তের মধ্যে আসে এবং তার ডেইলি লাইফে যত ধরনের ফাইন্যান্সিয়াল ট্রানজেকশন হবে, সে টাকা দিয়ে শুধুমাত্র লেনদেন না, সে টাকা দিয়ে একজন ফার্মার টাকা দিয়ে হয়তো বা সার কিনে, তার সারটাও যেন সে ডিজিটালি কিনতে পারে। সে একজন মানুষ, প্রত্যেকদিন আমাদের বাংলাদেশে কিন্তু 5টা চাহিদা আছে: খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান।
এই 5টা চাহিদার সাথে যদি আমরা ষষ্ঠ চাহিদা চিন্তা করি, সেটা কিন্তু ফাইন্যান্সিয়াল ইনক্লুশন। আমার মনে হয় এটা ফাইন্যান্সিয়াল ইনক্লুশন। এই আমরা ডিজিটাল ব্যাংকিং এর মাধ্যমে বাংলাদেশের যে 5টা চাহিদা আছে, এই চাহিদাগুলো পূরণ করতে গেলে কিন্তু ফাইন্যান্সিয়াল লেনদেন করতে হয়। এই টাকার লেনদেনটা করতে গেলে কিন্তু আমার ডিজিটাল ব্যাংকিংটা লাগবে। এই ডিজিটাল ব্যাংকিং এর মাধ্যমে এই টাকার লেনদেনটা করতে পারবেন। প্রশ্ন রাখতে চাই জনাব ফিরোজ, আপনি বলছিলেন যে এটি আসলে সব শ্রেণীর মানুষ এটার আওতায় আসবে, কিন্তু প্রশ্ন হচ্ছে যে যেসব মানুষ অর্ধশিক্ষিত বা কম শিক্ষিত বা যারা আসলে আদৌ পড়াশোনাও খুব বেশি একটা জানে না, এই প্রত্যন্ত গ্রাম অঞ্চলের মানুষ বা অনেকে আছে সে শহরও বাস করে কিন্তু ডিজিটাল বা এই প্রযুক্তির সাথে খুব ভালো কানেকশন নাই বা খুব ভালো বোঝে না, সেসব মানুষগুলো কেনাকাটা বলেন, লেনদেন বলেন, তাদের জমানো টাকা রাখা বলেন বা অন্য জায়গায় পাঠানো বলেন, আপনি বলছেন যে সার কিনবে, সেই যে এসব খুঁটিনাটি কেনাকাটা এগুলো আসলে কিভাবে করবে সে যদি প্রযুক্তি থেকে দূরে থাকে বা না বোঝে? ধন্যবাদ সুন্দর কোশ্চেন করার জন্য। আসলে এখন টেকনোলজি এত বেশি অ্যাডভান্স হয়ে গেছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়েও কিন্তু এখানে কাজ করছে। আপনারা জেনে খুশি হবেন, আমাদের আর্টিফিশিয়াল রিসোর্স কিন্তু হচ্ছে প্রায় 85 বছরের লিজেসি কোম্পানি, কিন্তু এখানে প্রায় গত 15 বছর ধরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টেকনোলজি ডেভেলপমেন্ট দিয়ে হচ্ছে কাজ করে। আমাদের যে অফিসটা, এই অফিসটা কিন্তু পেপারলেস, আমরা কোনো পেপার ইউজ করি না। এখন একজন অশিক্ষিত মানুষকে আমি কিভাবে ডিজিটালের আওতায় নিয়ে আসবো, বা যারা অর্ধশিক্ষিত বা কম কম জানে, তাদেরও কিন্তু একটা মোবাইল ফোন আছে, সে হয়তো স্মার্টফোনের জায়গায় বাটন ফোন ইউজ করছে। তা আমরা এই টেকনোলজি নিয়ে আসার চেষ্টা করব, যেটা হচ্ছে বাটন ফোন দিয়েও যেন সে হচ্ছে এই ট্রানজেকশনের আওতায় আসতে পারে। এমন সে যদি অশিক্ষিত হয়, তাকে যেন ভয়েসে, অর্থাৎ কথায়, সে যদি 10টি টাকার কোনো কেনাকাটা করে, তাহলে ভয়েসে তাকে বলবে সে 10 টাকার কেনাকাটা হয়েছে, আপনার অ্যাকাউন্ট থেকে 10 টাকা কেটে নেওয়া হয়েছে, আপনার 200 টাকার আপনি জমা দিয়েছেন, এটা জমা দেওয়া পড়েছে, আপনার বর্তমান ব্যালেন্স এত টাকা। এভাবে যদি ভয়েস ওভার হিসেবে তাকে দিয়ে দেওয়া হয়, এবং আমরা যদি ফাইন্যান্সিয়াল লিটারেসিটা আমরা আপনাদের মাধ্যমে, আপনারা যেমন নিউজ 24 এরকম ভাবে গণমাধ্যমের মাধ্যমে আমরা যদি প্রত্যেকটা অঞ্চলে পৌঁছায় দিতে পারি, তাহলে অবশ্যই তারা এই লিটারেসিটা জানতে পারবে। আর একটা উদাহরণ আমি সাথে দিতে চাই, যে আপনারা দেখেছেন যে আমরা মিনা কার্টুন দিয়ে আমরা যেটা দেখেছিলাম, যে খাওয়ার আগে হাত ধুতে হয়, ওয়াশরুম থেকে বের হওয়ার পরে হাত ধুতে হয় ভালোভাবে। আমরা মিনা কার্টুনের মাধ্যমে ছোট একটা বাচ্চাও কিন্তু এখন জানে যে খাওয়ার আগে ওয়াশরুমে যাওয়ার পরে কিন্তু সুন্দরভাবে হাত ধুতে হয়। তো এইরকম একটা কোনো টেকনোলজি নিয়ে আসতে হবে, যে টেকনোলজিতে আমরা সেই প্ল্যান করেছি, যাতে আমাদের প্রত্যন্ত অঞ্চলের মানুষও খুব সহজে বুঝতে পারে ডিজিটাল ব্যাংকিং তার কিভাবে কাজে লাগবে, সে নিজে আগ্রহ সহকারে এই অ্যাকাউন্টটা খুলবে। জি, জনাব ফিরোজ কবির এবং ডক্টর তৌফিক আহমেদ, আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা একটু রাজধানীর আইসিবিতে ইন্টারন্যাশনাল ডেনিম এক্সপো চলছে, সেখানে একটু যুক্ত হতে চাই। রাজধানী ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় শুরু হয়েছে ডেনিম শিল্পের সর্ববৃহৎ প্রদর্শনী, বাংলাদেশ ডেনিম এক্সপোর 19তম আসর। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হবেন সহকর্মী হোসেন শাহাদাত। হোসেন শাহাদাত, আপনি এক্সপোর সবশেষ তথ্য আপনার কাছে কি আছে জানাবেন আমাদেরকে। রিয়াজ, আপনাকে ধন্যবাদ। বসুন্ধরা কনভেনশন সিটির 4 নম্বর হলে সকাল থেকে শুরু হয়েছে। এরই মধ্যে আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে যে বিশ্বের প্রায় 10টি দেশ থেকে, বাংলাদেশ, ভারত, চীন, অস্ট্রেলিয়া, জার্মানি সহ 10টি দেশের 45টি প্রতিষ্ঠান কিন্তু এখানে অংশ নিয়েছে এই এক্সিবিশনে। গত 10 বছর ধরে টানা এই এক্সিবিশনটা হচ্ছে, এবং এটি বাংলাদেশের ডেনিম শিল্পের জন্য একটি বড় ধরনের, আমি বলবো যে বড় ধরনের একটি অগ্রগতি। কারণ বাংলাদেশ যে তৈরি পোশাক খাতে দ্বিতীয় অবস্থানে আছে, সেখানে ডেনিম শিল্পে এই মুহূর্তে বাংলাদেশ বিশ্বের নেতৃত্বের জায়গা তৈরি করেছে, এবং এটি 19তম বারের মতো এই এক্সপোটি হচ্ছে। এই এক্সপোতে যেটি করা হয়, আসলে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ব্যবসায়ীরা আসেন, ডেনিম শিল্পের সাথে জড়িত, তৈরি পোশাক খাতের সাথে জড়িত ব্যবসায়ীরা আসেন, এবং তারা তাদের পণ্যের যে এক্সিবিশন করে থাকেন। আপনি জানেন যে এই মুহূর্তে তৈরি পোশাকের ক্ষেত্রে, বিশেষ করে ডেনিমের ক্ষেত্রে সবচেয়ে বড় যে চ্যালেঞ্জ, সেটি হচ্ছে পরিবেশ সুরক্ষা করা। কারণ একটি ডেনিম তৈরিতে প্রায় 7,500 লিটার পানি ব্যবহার করতে হয়।
প্রায় 35 কেজির মতো কার্বন ডাই অক্সাইড নির্গত হয়। এই যে বড় ধরনের একটি পরিবেশ দূষণের ঝুঁকি, সেখান থেকে বেরিয়ে এসে কিভাবে টেকসই ডেনিম তৈরি করা যায়, অর্থাৎ বর্তমানে আসলে যে টেকসই প্রযুক্তিতে ডেনিম তৈরি হচ্ছে সেখানে 7,500 লিটারের যে পানির ব্যবহার সেটিকে কমিয়ে 1,500 লিটারে নামিয়ে আনার সম্ভব হয়েছে এবং কার্বন ডাই অক্সাইড নির্গমনও অনেক কমিয়ে আনা গেছে। সেই জায়গাটা থেকে বাংলাদেশের তৈরি পোশাকের যে কারখানাগুলো আছে, আপনি জানেন যে বর্তমানে বিশ্বের বেশিরভাগ যে গ্রিন ফ্যাক্টরি সেটি কিন্তু বাংলাদেশে, এবং বাংলাদেশ গ্রিন ফ্যাক্টরিতে লিডিং অবস্থানে আছে। সেখানে যে বাংলাদেশের যে অগ্রগতি হয়েছে, বাংলাদেশে টেকসই ডেনিম তৈরি করতে পারছে, সেটিরই কিন্তু প্রদর্শনী হয়ে থাকে এবং প্রতি বছরে 2বার এই এক্সপোটি হয়ে থাকে। এই এক্সপোর মাধ্যমে আমাদের উদ্যোক্তারা আসলে দেখানোর চেষ্টা করেন বিশ্বের ক্রেতাদেরকে যে বাংলাদেশ আসলে কতটা এগিয়েছে এবং সাস্টেইনেবল প্রোডাক্ট তৈরি করছে, এবং এর চাহিদা যেহেতু দিন দিন বাড়ছে, ক্রেতাদেরও আসলে চাহিদা থাকছে এখন কিভাবে তারা চাচ্ছেন যে বিভিন্ন জায়গা থেকে যেখানে টেকসই এবং পরিবেশ সম্পন্নভাবে পোশাক তৈরি হচ্ছে সেখান থেকেই তারা সোর্সিং করার চেষ্টা করছেন, এবং সেই জায়গা থেকে বাংলাদেশ কিন্তু অনেকটা এগিয়ে আছে, সেটি কিন্তু এখানে দেখানো হয়। এবং আপনাকে জানিয়ে রাখি, আগামী 2 দিন এখানে বেশ কিছু সেমিনার হবে। বিকেল 3টায় একটি প্যানেল ডিসকাশন আছে, যেখানে বাংলাদেশ এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে যেই ক্রেতারা এসেছেন, ব্র্যান্ডগুলো এসেছে, তাদের আলোচনার একটি জায়গা রাখা হয়েছে, এবং সেখানে বাংলাদেশের পক্ষ থেকে তুলে ধরা হবে যে বাংলাদেশ আসলে এই শিল্পে কতটা এগিয়েছে, এবং সামনের দিনে নতুন নতুন বাজার দখলে নেওয়া এবং ইউরোপ এবং আমেরিকার বাজারে বাংলাদেশের ডেনিমকে আরও বেশি প্রমোট করা এবং বিক্রি বাড়ানো, সেই জায়গাটাতে চেষ্টা করা হবে। কারণ এই মুহূর্তে আসলে বাংলাদেশের রপ্তানি খাত বেশ খানিকটা সংকটের মধ্যে আছে। আপনি জানেন যে গত 3 মাস ধরে রপ্তানি কমছে। সব কিছু মিলিয়ে এই সামনের দিনে আসলে বাংলাদেশের রপ্তানি বাড়ানো এবং তৈরি পোশাক খাতকে বাংলাদেশ বিশ্বব্যাপী আরও বেশি ছড়িয়ে দেওয়া, নতুন নতুন বাজার তৈরি করা, এই জায়গাটাতে আসলে ডেনিম এক্সপো কাজ করছে, এবং সেই জায়গাটাতে আমাদের উদ্যোক্তারা তাদের সক্ষমতা জানান দেওয়ার জন্য এই এক্সপোটি আয়োজন করা হয়েছে। এটি চলবে আগামী 3 দিন। নিশ্চয়ই আপনার মাধ্যমে আমরা আরও দর্শকদেরকে জানাতে পারবো আগামীকাল এবং পরশু। এই ছিল আমার কাছে এই মুহূর্তে ডেনিম শিল্পের, ডেনিম এক্সপোর সবশেষ খবর। রিয়াজ। সাদাত, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, রাজধানী ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা থেকে ডেনিম এক্সপোর খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী হোসেন শাহাদাত। আমরা আবার আলোচনায় ফিরতে চাই। আমরা আলোচনা করছিলাম যে ডিজিটাল ব্যাংকিংয়ের সম্ভাবনা এবং এর সতর্কতা, এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের 2জন অতিথি আমাদের সাথে যুক্ত আছেন। ডক্টর তৌফিক আহমেদ চৌধুরী, BIBM এর সাবেক মহাপরিচালক, এবং ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফিরোজ কবির, চিফ ডিজিটাল অ্যান্ড ইনোভেশন অফিসার, আকিস রিসোর্স। আপনাদের সাথে আবারও আলোচনায় আমরা ফিরতে চাই, আসতে চাই জনাব তৌফিক আহমদ চৌধুরী আপনার কাছে। যে বিষয়টি আমরা দেখলাম যে এখন পর্যন্ত জানলাম যে এই ডিজিটাল ব্যাংকিংয়ে কোনো ধরনের বুথ থাকবে না, শাখা থাকবে না। আসলে এই যে বুথ না থাকা, শাখা না থাকা, কাগজ পেপারলেস একটি লেনদেনের প্রক্রিয়া চালু হতে যাচ্ছে, এটি আসলে আপনি কিভাবে দেখছেন? এটি আসলে আমাদের জন্য কতটা নিরাপদ এবং কতটা সহজলভ্য হবে বলে আপনি মনে করেন? ধন্যবাদ। আসলে নিরাপত্তার বিষয়টি আলাদা, বা নিরাপদ কিনা সেটা আলাদা বিষয়, কিন্তু প্রথম কথা হচ্ছে যে এর আসলে চ্যালেঞ্জেস গুলো কি কি। ডিজিটাল ব্যাংকিং একটা ভালো পদক্ষেপ, সারা বিশ্ব এগিয়ে যাচ্ছে, আমরা কেন পিছিয়ে থাকবো? আমাদেরও তো সেদিকে ধাবিত হতে হবে। তবে যা এখানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে আমাদের ট্রানজাকশন হ্যাবিট। আমাদের বাংলাদেশের বেশিরভাগ লোক কিন্তু আসলে আপনার হ্যাবিট হচ্ছে ক্যাশ ট্রানজাকশন। দে বিলিভ ইন ক্যাশ ট্রানজাকশন, দে ডু ক্যাশ ট্রানজাকশন। তো আমরা এখন একটা ডিজিটাল ব্যাংকিং এর মাধ্যমে আমাদের একটা অন্যতম অবজেক্টিভ হচ্ছে আমরা ক্যাশলেস সোসাইটি আমরা এস্টাবলিশ করতে যাচ্ছি। কিন্তু যেখানে লোকজনের আপনার ট্রানজাকশন হ্যাবিটই হচ্ছে ক্যাশ, আপনি লোকজন তো ক্যাশ ছাড়া কিছু বুঝেই না। ইভেন আপনার ব্যাংকাররা পর্যন্ত চেকে ট্রানজাকশন করে না। এখন ক্যাশ চেক যা, তারপরে তো আপনার কার্ড আসবে, ডেবিট কার্ড হতে পারে, ক্রেডিট, একবারে ডিজিটাল ব্যাংকিং খুব বেড়ে যাবে। এটা অবশ্য আশা করাটা এখন কিন্তু খুব একটা আমি এটা করি না, আমি ডেফিনেটলি এটাকে সাপোর্ট করি। আমি চাই এটা সাকসেসফুল হোক, তবে খুব তাড়াতাড়ি এটা হবে বলে খুব তাড়াতাড়ি জাম্প করবে এটা আমার কাছে মনে হয় না।
আর তাছাড়া এইটার জন্য যেটা প্রয়োজন, যেটা ফিরোজ সাহেব একটু আগে বলেন, যে ফাইন্যান্সিয়াল লিটারেসি ক্যাম্পেইনটা, এই ক্যাম্পেইনটা তো করতে হবে। এই ক্যাম্পেইনটা তো যারা নাকি মানে সেন্ট্রাল ব্যাংকে যারা আছেন বা যারা এটাকে অপারেট করবেন, তারা সবাই মিলে এই ক্যাম্পেইনটা আমাদের করতে হবে, এই ফাইন্যান্সিয়াল লিটারেসি ক্যাম্পেইন। ফাইন্যান্সিয়াল লিটারেসি ক্যাম্পেইনটা হলে পরে লোকজনের মধ্যে এটা সম্বন্ধে সচেতনতা বাড়বে, জানবে লোকজন, এটাতে আপনার আপনার আস্তে আস্তে মানে আপনার ডিজিটাল ব্যাংকিং মুখী হবে। সুতরাং আমরা খুব তাড়াতাড়ি, বাংলাদেশে কিন্তু আমাদের মানি সাপ্লাই হিসাব যদি দেখবেন যে কারেন্সি আউটসাইড ব্যাংকের যে আমাদের যে প্রপোর্শনের হিসাব, এটা কিন্তু ওয়ান অফ দ্য লার্জেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। সুতরাং ওইটা ইন্ডিকেট করে যে আমাদের লোকজনদের ক্যাশ হ্যাবিট কত প্রচন্ড, তাই না? তো সবকিছু একটা ট্রানজিশন করতে চাই ক্যাশ। তৌফিক আহমেদ চৌধুরী, আপনি এবং জনাব ফিরোজ কবির, আপনারা দুজন আমাদের সাথে থাকবেন। আমরা চট্টগ্রামে যেতে চাই, চট্টগ্রামে থেকে একটু ঘুরে আসতে চাই কিছুক্ষণের জন্য, আমাদের সাথেই থাকবেন। দেশের সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে স্লোত গতি থাকলেও রপ্তানি আয় ও রেমিটেন্স কিছুটা স্বস্তি দিচ্ছিল। তবে চলতি অর্থ বছরের প্রথম 4 মাসের মধ্যে 3 মাসেই রপ্তানি আয় কমেছে। সবশেষ অক্টোবরে রপ্তানি আয় হ্রাস পেয়েছে 7.43%, যা উদ্বেগ বাড়িয়েছে অর্থনীতিতে। এ বিষয়ে জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। ধারাবাহিকভাবে রপ্তানি কমতে শুরু করেছে, এর কারণ কি? রপ্তানিকারকরা আসলে কি বলছেন? ধন্যবাদ রিয়াজ সুমন আপনাকে। আপনি যথার্থ বলছেন যে রপ্তানি খাত বলতে যে পোশাক শিল্প খাতে সবচেয়ে বেশি চট্টগ্রাম সহ সারা দেশ থেকে রপ্তানি হয়। আমরা একটু কথা বলবো কেন রপ্তানি খাত এই অবস্থা হচ্ছে, কমতে শুরু করেছে। তো গত 3 থেকে 4 মাস ধরে কিন্তু রপ্তানি পোশাক শিল্প খাতে সবচেয়ে বেশি কমতে শুরু করেছে বলে আমরা জানতে পেরেছি। আমার পাশে আছেন গার্মেন্টসের শীর্ষ নেতৃবৃন্দরা আছেন, এমনকি মালিকরা আছেন। আমি একটু কথা বলতে চাচ্ছি, অঞ্জন শেখর দাস আছেন। একটু জানতে চাচ্ছি হঠাৎ করে যে পোশাক শিল্প খাতের ধস নামতে শুরু করেছে বলতে, যে রপ্তানি ক্ষেত্রে আসলে কেন বলে মনে করছেন? ধন্যবাদ আপনাকে। আসলে এটা প্রভাবটা পড়েছে আমাদের ইউএসের এই যে ডিউটি স্ট্রাকচারের উপর ভিত্তি করে, ওইটার পরে কিন্তু এই অবস্থাটা সৃষ্টি হয়েছে। এটা ওয়ার্ল্ড ওয়াইড সৃষ্টি হয়েছে। এখানে মূল কারণটা হলো যে আমাদের সিঙ্গেল কান্ট্রি, লার্জেস্ট এক্সপোর্টিং কান্ট্রি হলো যে ইউএসএ। প্রায় 17-18% আমরা এক্সপোর্ট করে থাকি আমেরিকায়। এইখানে ওই মার্কেটটা এখন ওখানের অভিবাসন নীতির কারণে মানুষের ক্রয় ক্ষমতা কমে গেছে। অনেকে কখন দেশ ছাড়বে চিন্তায় আছে, তারা পারচেসের দিকে খুব ঝুঁকতেছে না। এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হলো যে যেহেতু পোশাকের দাম বেড়ে গেছে, ওইটা ওইখানে পৌঁছার পরে, ওই যে ডিউটিটা দেওয়ার পরে, ডিউটি পেইড হওয়ার পর টোটাল কস্টটা বেড়ে গেছে। ওইটা পার ইউনিটে গিয়ে পোশাকের দাম বেড়ে যাওয়ার কারণে মানুষ যেভাবে পোশাকের উপর টাকা খরচ করতো নিত্য প্রয়োজনীয় ছাড়া বা অত্যন্ত প্রয়োজনীয় জিনিসটা ছাড়া, কিন্তু মানুষ আর এখন শখের বসে কোনো পোশাক কিনতেছে না। যার কারণে মার্কেটটা আমাদের খারাপ হয়ে গেছে। এবং ভিসার কারণেও পর্যটকও কিন্তু ইউএসএতে অনেক কমে গেছে, অভিবাসন নীতির কারণে কমে গেছে। যার ফলশ্রুতিতে গিয়ে আমরা আসলে যারা এক্সপোর্ট করতেছে, আমাদের অর্ডারগুলো কমে গেছে। সবচেয়ে বেশি পোশাক রপ্তানি হয় কোন কোন দেশে? বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি পোশাক রপ্তানি হয় ইউরোপিয়ান ইউনিয়নে। ওখানে প্রায় 57 থেকে 60% মতো আমাদের রপ্তানি হয়ে থাকে। এখানে ডিউটির স্ট্রাকচার বাড়ার কারণে, বিশেষ করে চায়না এবং ইন্ডিয়ার উপর ডিউটিটা বাড়ার কারণে যেটা হয়েছে, আমাদের যে মার্কেটটা ছিল ওই মার্কেটটা এখন আমরা সবাই ভাগাভাগি করতেছি। চায়না এবং ইন্ডিয়া তারা ওইটার উপর জোর দিচ্ছে, তারা ইউরোপ থেকে অর্ডারগুলো নিচ্ছে। আচ্ছা, নতুন দেশ খুঁজছেন কিনা আপনারা? অবশ্যই নতুন দেশ আমরা সবসময় খুঁজি, কিন্তু ব্যাপার হলো যে এটা চলমান, ওইটার উপর তো সবসময় মানুষের একটা মানে চর্চা থাকে বা কিনার একটা কানেক্টিভিটি থাকে। অনেক ধন্যবাদ। আমরা এতক্ষণ ধরে কথা বলেছি চট্টগ্রামের গার্মেন্টস মালিকদের সাথে। তারা বলছেন যে রপ্তানি আরও বাড়াবে, কিন্তু সরকারের একটা সহযোগিতা কিন্তু তারা চাচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে রিয়াজ সুমনের কাছে। জয়, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়, যে জানাচ্ছিলেন আসলে রপ্তানির যে স্লোত গতি বা ধারাবাহিকভাবে কমছে সেই বিষয়টি নিয়ে। আমরা আবারও আলোচনায় ফিরতে চাই। আমাদের সাথে দুজন অতিথি যুক্ত আছেন। তৌফিক আহমেদ চৌধুরী, আপনার কাছে আবার একটু আসতে চাই। যে বিষয়টি আমরা দেখলাম রিপোর্টে, আমাদের প্রতিবেদনে দেখলাম যে 12টি প্রতিষ্ঠান আবেদন করেছে এবং সেখানে যাচাই বাছাই চলছে।
আসলে কাদেরকে দেওয়া উচিত এই এরকম একটি ডিজিটাল ব্যাংকিং এর মতো একটি জায়গায় বা একটি এটি যদি একটু বলতেন যে কোন কোন প্রতিষ্ঠানের পাওয়া উচিত বা তাদের আসলে কেমন কোন ক্যাটাগরির মধ্যে হতে হবে? আমি তো আমার বক্তব্যে প্রারম্ভিক বলেছিলাম যে আসলে ডিজিটাল ব্যাংকিং এক্সক্লুসিভলি ডিজিটাল ব্যাংকিং করার জন্য আমরা আলাদাভাবে প্রতিষ্ঠানকে লাইসেন্স দেওয়ার চেয়ে বর্তমানে ডিজিটালি গিয়ে তাদেরকে ডিজিটাল ব্যাংকিং এ লাইসেন্স দিলে আমরা লেভেলে পৌঁছাতে পারবে। তো আমাদের এখন পলিসি ম্যাটারে কি বলা আছে, পলিসি ম্যাটারে আমি অনেকের কাছে শুনি পলিসি ম্যাটারে নাকি বলা হচ্ছে যে এক্সিস্টিং ব্যাংকগুলোকে দেওয়া হবে না ডিজিটাল ব্যাংকিং লাইসেন্স, শুধুমাত্র যারা ডিজিটাল ব্যাংকিং নামে আলাদাভাবে ব্যাংকিং করবে তাদেরকে দেয়া হবে। তো এইটার থেকে আমার মনে হয় যারা এক্সিস্টিং ব্যাংকগুলো যারা ডিজিটালি এগিয়ে তাদেরকে ডিজিটাল ব্যাংকিং লাইসেন্স দেওয়া যেতে পারে, তারা তো তখন কিছু সিকিউরিটি মেজার্স এর ক্ষেত্রেও তারা অনেকটা এগিয়ে। তবে এইগুলো সবকিছুর সাথে সাথে আমি যেটা বলছি যে শুধু টেকনোলজিক্যালি আমি অ্যাডভান্স হচ্ছি এইগুলো প্রচার করলে হবে না, ফাইন্যান্সিয়াল লিটারেসি ক্যাম্পেইনটা খুব খুব ব্যাপকভাবে বাড়ানো উচিত। আদারওয়াইজ কারণ আমাদের যে ব্যাংকিং হ্যাবিট হচ্ছে ক্যাশ। তো এই ক্যাশ হ্যাবিট থেকে তো আপনাকে বেরিয়ে আসতে হবে। আপনার মেন্টাল ফ্রেমওয়ার্ক হচ্ছে ক্যাশ ছাড়া আপনি কিছুই বুঝেন না, তাই না? বা আমরা কিছুই বুঝি না। সুতরাং এখান থেকে বেরিয়ে আসার ব্যাপার আছে। সেই জন্য এই ফাইন্যান্সিয়ালি অ্যাওয়ার করতে হবে লোকজনদের, ফাইন্যান্সিয়াল লিটারেসি ক্যাম্পেইনটা জোরদার করতে হবে। এবং সে ব্যাপারে বাংলাদেশ ব্যাংক যেরকম ভাবে উদ্যোগ নেবে, যে সমস্ত প্রতিষ্ঠান বা যে সমস্ত ব্যাংকগুলো ডিজিটাল ব্যাংকিং অপারেট করবে তাদেরও যথেষ্ট উদ্যোগের প্রয়োজন আছে। জি, অসংখ্য ধন্যবাদ ডক্টর তৌফিক আহমেদ চৌধুরী আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। জনাব ফিরোজ কবির, আপনি আমাদের সাথে আরো কিছুক্ষণ যুক্ত থাকেন। আপনার কাছে আরেকটি বিষয় জানার আছে যে এই যে জনাব তৌফিক আহমেদ চৌধুরী বলছিলেন যে আসলে কারা আসলে এটি পাওয়ার জন্য যোগ্যতা রাখে বা সক্ষমতা রাখে, এই বিষয়টি নিয়ে যদি আপনি বলতেন যে এই যে নিরাপত্তার একটি বিষয় রয়েছে, মানুষের আস্থার একটি জায়গা রয়েছে, এটিকে আসলে আস্থার জায়গায় রাখা বা বিশ্বাসের জায়গায় রাখা ডিজিটাল ব্যাংকিংয়ের ক্ষেত্রে সেজন্য আসলে কোন প্রতিষ্ঠান বা তাদের আসলে কি থাকা উচিত এরকম একটি লাইসেন্স পাওয়ার জন্য? ধন্যবাদ। তৌফিক স্যার খুব সুন্দরভাবে বলেছেন যে আসলে ডিজিটাল ব্যাংকিং কাদের পাওয়া উচিত বা আস্থার জায়গা থেকে কাদের পাওয়া উচিত। যদি স্যার যেটা বলেছিলেন যে যারা এক্সিস্টিং বিজনেস আছে বা ব্যাংকিং আছে তারাই কিন্তু ডিজিটাল পেতে পারে, এটা যদি আপনি দেখেন যে 61টা যে ব্যাংক আছে তাদের মধ্যে কিন্তু ডিজিটাল করতে কোনো বাধা নাই। তারা কিন্তু তাদের উইং গুলোকে, তাদের অ্যাপস গুলোকে বা বিভিন্ন হ্যান্ড গুলোকে কিন্তু ডিজিটাল তারা করতে পারবে। এটার ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের বা সেন্ট্রাল ব্যাংকের কোনো বাধা নাই। এর বাইরে হচ্ছে কিন্তু এইটা দিয়ে কিন্তু যদি আমরা 360 ডিগ্রি দেখি, আমাদের কিন্তু এখনো আপামর জনগণ কিন্তু এখনো সবাই ব্যাংকিং আওতায় আসতে পারে নাই। এই কারণে কিন্তু আমাদের এই ডিজিটাল ব্যাংকিংটা লাগছে, যেটাতে আমাদের আপামর জনগণ সকলেই আমার এই আওতায় আসতে পারবে। আর স্যার সুন্দরভাবেই বলেছেন যে আমাদের ফাইন্যান্সিয়াল হ্যাবিট, এই হ্যাবিটটা আমাদের এখনো চেঞ্জ হয়নি। আমাদের দেশে দেখেন যে প্রতি বছরে আমাদের নতুন টাকা ছাপাতে প্রায় 20,000 কোটি টাকা খরচ হয়। এই 20,000 কোটি টাকা যদি দেখি, আমরা যদি 20 কোটি মানুষ আমরা ধরে নিই, তাহলে আমরা প্রতি মানুষের প্রতি কিন্তু 1,000 টাকা কোটি হয়, 1,000 টাকা খরচ হয়। তাহলে এইটা যদি আমরা আমাদের প্রত্যন্ত অঞ্চলে বুঝাতে পারি যে আপনারা যদি ডিজিটালি এই ট্রানজাকশনটা করতেন তাহলে এই টাকাটা খরচ হতো না, এই টাকাটা আপনার নিজের কাজে আবার ইউজ করতে পারতাম। এখন আমি প্রসঙ্গে আসি যে কাদেরকে আসলে দেওয়া উচিত, বিশ্বস্ততার যে ব্যাপারটা আসলে আমরা জানি যে অলরেডি 12টা প্রতিষ্ঠান এখানে ডিজিটাল ব্যাংকের জন্য লাইসেন্স অ্যাপ্লাই করেছেন এবং 12টা প্রতিষ্ঠানের মধ্যে আমরাও করেছি এবং আমরাই একমাত্র আমার জানা মতে যে ইসলামী শরিয়া বেসড ব্যাংকিং, আকিজ রিসোর্স ইসলামী শরিয়া ব্যাংকিং আমরা মুনাফা ইসলামিক ডিজিটাল ব্যাংকিং নাম দিতে চাই আমরা যদি এটা লাইসেন্স পাই, এবং আমরা সম্পূর্ণ ইসলামী শরিয়া বেস এটা করতে চাই। এবং আপনারা জানেন যে আকিজ গ্রুপ হচ্ছে 85 বছরের লিজেসি এবং আমরা 85 বছর ধরে কিন্তু এই দেশে আছি এবং এই দেশে আমরা আমাদের প্রত্যন্ত অঞ্চলে আমরা ছড়ায় আছি। আমাদের কিন্তু হিউজ ডিস্ট্রিবিউটর নেটওয়ার্ক আছে, আমাদের ভেন্ডর ম্যানেজমেন্ট আছে, আমাদের রানিং কাস্টমার আছে। আমরা কিন্তু একটা ডিজিটাল ব্যাংকিং হওয়ার জন্য যে ইকোসিস্টেমটা দরকার, এবং আমাদের কিন্তু টেকনোলজি বেস 5টা কোম্পানিও আছে। আমাদের আকিজ আইভোজ আছে, আমরা আকিজ টেলিকম আছে, আকিজ ইনফোটেক আছে, আমরা ব্লুপিল আছে। এগুলোর মাধ্যমে আমরা ডিফারেন্ট ইআরপি, পিপল ম্যানেজমেন্ট সফটওয়্যার তৈরি করি এবং আমাদের অনেক বড় ক্লায়েন্ট বেজ আছে যেটার কাছে আমরা সেল করি। এবং আমরা এই টেকনোলজির জন্য আমরা কিন্তু বাংলাদেশে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে, আপনারা জানেন আকিজ রিসোর্সের যে
প্রতিষ্ঠাতা বা আকিজ রিসোর্সের যে মেইন ক্যাপ্টেন শেখ জসিমউদ্দিন স্যার, উনি নিজেই লন্ডন থেকে, ইউনিভার্সিটি অফ সুরি থেকে ইলেকট্রিক্যাল এন্ড কম্পিউটার ইঞ্জিনিয়ার পড়ালেখা করেছেন এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং বিগ ডাটা উনি এক্সপার্ট। উনি নিজের প্রতিষ্ঠানকে অলরেডি পেপারলেস করেছেন এবং অলরেডি ডিজিটাল ব্যাংকের সাথে আসার জন্য উনি কিন্তু গতবার লঞ্চিং করেন নাই, কারণ গতবার অ্যাপ্লাই করেন নাই, কিন্তু এবার অ্যাপ্লাই করেছেন, কারণ এবার উনি ফুললি প্রস্তুত। আমাদের যে ইকোসিস্টেমটা রেডি করা লাগে সেই ইকোসিস্টেমটা রেডি করার জন্য গত 15 ইয়ার্স থেকে কিন্তু টেকনোলজিক্যালি এই আকিজ রিসোর্সটা অলরেডি প্রস্তুত। অলরেডি আমাদের 8,000-এর উপরে ম্যান পাওয়ার আছে এবং আমাদের প্রায় 40+ ডিফারেন্ট কোম্পানি আছে, যেগুলো নিয়ে আমাদের ওভারে $1 বিলিয়ন রেভিনিউ আছে আমাদের প্রতি বছর ট্রানজেকশন। এবং আমরা যে ট্রানজেকশন গুলো করা হয়, নাম্বার অফ ট্রানজেকশন, মিনিটের মধ্যে যে ট্রানজেকশন, আমরা ইন্টারনালি যে আমাদের ইআরপি সলিউশনটা, আমরা ইন্টারনালি সম্পূর্ণ সলিউশনটা আমরা অটোমেটেড ভাবে করি। আমরা আমাদের ভেন্ডর ম্যানেজমেন্ট বা কাস্টমারের সাথে যে আমাদের ম্যানেজমেন্টটা থাকে, আমরা সম্পূর্ণ ইআরপি সলিউশনের মাধ্যমে অটোমেটেড ট্রানজেকশন করি। আমাদের প্রতিটা ব্যাংক আমাদের এই ইআরপির সাথে কানেক্টেড হয়ে আছে এবং কানেক্টেড হয়ে আমরা সলিউশনটা করি। যে রেডিনেসটা দরকার সেই রেডিনেসটা আমরা অনেকদিন ধরে করেছি এবং আমরা এটার জন্য রেডি হয়ে আছি। এবং সিকিউরিটির ব্যাপারটা যেটা বললাম, যে আইটি সিকিউরিটির জন্য যে সবচেয়ে বেস্ট সলিউশন দরকার, ডাটা যদি টায়ার দরকার, সেইটা সলিউশনই করবো। এবং আপনারা জানেন বাংলাদেশ ব্যাংক কিন্তু এবার একটা সলিউশনে একটা শর্ত দিয়ে দিয়েছে যে আমাদের ডাটা কিন্তু রাখতে হবে বাংলাদেশের আইক্লাউডে, অর্থাৎ বাইরের দেশের আইক্লাউডে কিন্তু আমাদের বাংলাদেশের জনগণের ডাটা রাখলে এটা হবে না, আমাদের রাখতে হবে বাংলাদেশের আইক্লাউডে। সেটার জন্য আকিজ রিসোর্স প্রস্তুত। জনাব ফিরোজ কবির, আমাদের সাথে এতক্ষণ যুক্ত থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এর সাথে শেষ করতে হচ্ছে আমাদের আজকের আলোচনা পর্ব। জি, থ্যাংক ইউ আপনাকেও এবং নিউজ 24 এর দর্শকদের ধন্যবাদ। তৌফিক স্যারকেও ধন্যবাদ, স্যার এত সুন্দর সময় দিয়েছেন এবং সুন্দর প্রসঙ্গগুলো তুলে ধরেছেন। দর্শক, বিজনেস আওয়ারের সময় হলো একটি বিরতির, ফিরব কিছুক্ষণের মধ্যেই, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও আমন্ত্রণ আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারে। দর্শক, এবারে জানাবো শেয়ার বাজারের খবর। শেয়ার বাজারের সবশেষ তথ্য জেনে নিতে চাই ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট থেকে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ঢাকা স্টক মূল 3টি সূচকেই নিম্নমুখী রয়েছে। ডিএসইএক্স ইন্ডেক্স যেটি, সেটি 9 পয়েন্ট কমে এই মুহূর্তে অবস্থান করছে 5009 পয়েন্টে। ডিএসইএক্স ইন্ডেক্স যেটি সরিয়ে ভিত্তিক, সেটি এই মুহূর্তে 4 পয়েন্ট কমেছে, অবস্থান করছে 1050 পয়েন্টে। ডিএস30 ইন্ডেক্স যেটি, সেটি এই মুহূর্তে অবস্থান করছে 1945 পয়েন্টে। এখন পর্যন্ত লেনদেন হয়েছে 341 কোটি টাকা। 131টি কোম্পানির শেয়ারের দর বেড়েছে, কমেছে 180টি কোম্পানির শেয়ারের দর এবং অপরিবর্তিত আছে 88টি কোম্পানির শেয়ারের দর। একই সাথে আমরা জানিয়ে দিতে চাই মুদ্রা এবং স্বর্ণের বাজারের আপডেট। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মুদ্রার বিনিময় মূল্য আজকে মার্কিন ডলার যেটি 122 টাকা ক্রয় হয়ে বিক্রি হচ্ছে 123 টাকায়, ইউরো 138 টাকায় ক্রয় বিক্রি হচ্ছে 143 টাকায়, পাউন্ড 157 টাকায় ক্রয় বিক্রি হচ্ছে 165 টাকায়, চীনা ইউয়ান 16 টাকায় ক্রয় হয়ে 18 টাকায় বিক্রি হচ্ছে, সৌদি রিয়াল 32 টাকায় ক্রয় হয়ে বিক্রি হচ্ছে 33 টাকায়, ভারতীয় রুপি 1 টাকা 38 পয়সায় ক্রয় হয়ে বিক্রি হচ্ছে 1 টাকা 45 পয়সায়। জানাতে চাই আর স্বর্ণের দামে আমরা দেখতে পাচ্ছি 22 ক্যারেটের স্বর্ণ যেটি, সেটি প্রতি ভরির দাম আজকের বাজারে রয়েছে 2,27,000 টাকা। 21 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম 1,90,932 টাকা। 18 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম 1,63,659 টাকা এবং সনাতন প্রতি ভরি স্বর্ণের দাম আজকের বাজারে রয়েছে 1,35,967 টাকা। জানাবো রূপার দামে আমরা দেখতে পাচ্ছি 22 ক্যারেটের রূপা যেটি, সেটি প্রতি ভরির দাম আজকের বাজারে রয়েছে 4,246 টাকা। 21 ক্যারেটের প্রতি ভরি রূপার দাম 4,047 টাকা। 18 ক্যারেটের প্রতি ভরি রূপার দাম রয়েছে 3,476 টাকা এবং সনাতন প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে 2,601 টাকা। দর্শক, সময় হলো আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারে আরও একটি বিরতির, ফিরব কিছুক্ষণের মধ্যেই, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারে। দর্শক, এবারে জানাবো জনপদের শিল্প ও বাণিজ্যের খবর। প্রায় 200 বছরের পুরনো ঐতিহ্যবাহী মণিপুরের রাস উৎসবকে ঘিরে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় বইছে উৎসবের আমেজ।
সেখানে অনুষ্ঠিত হচ্ছে 183তম মহারাজ উৎসব। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হবেন সহকর্মী শেখ সিরাজুল ইসলাম। সিরাজুল ইসলাম, আপনি আমাদের সাথে যুক্ত হচ্ছেন। কি অবস্থা সেখানে, সবশেষ কি দেখছেন? আসলে উৎসব ঘিরে মানুষের মধ্যে মানুষের প্রতিক্রিয়া কেমন, তাদের আসলে সব মিলে যদি একটু জানাতেন সেখানকার অবস্থা। সিরাজুল ইসলাম, আপনি কি শুনতে পাচ্ছেন? সর্বশেষ অবস্থা ভাই, মানুষ জমতেছে। দর্শক, যান্ত্রিক ত্রুটির কারণে আসলে আমরা সংযুক্তি মুহূর্তে পেলাম না। আমরা পরবর্তী সংবাদে যাচ্ছি। শীতকালীন আগাম সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন উত্তরের চাষিরা। ক্ষেত পরিচর্যা, রোগবালাই দমন, অধিক ফলনের আশায় দিন রাত হাড় ভাঙা পরিশ্রম করছেন তারা। এর মধ্যে বাজারে উঠেছে শীতকালীন সবজি। আবহাওয়া অনুকূলে থাকলে বেশি লাভের আশা চাষিদের। ওমর ফারুকের ছবিতে রেজাউল করিমের বিস্তারিত রিপোর্টে। বিদায় নিচ্ছে শরৎ, আসছে হেমন্ত। শীত না আসলেও বইছে হিমেল হাওয়া। আগে ভাগেই হরেক রকম শীতের সবজি চাষে ব্যস্ত উত্তরের কৃষকরা। কোথাও কোথাও বিস্তীর্ণ মাঠ জুড়ে শোভা পাচ্ছে সারি সারি সিম গাছ, ফুলকপি, বাঁধাকপি সহ হরেক রকম শীতকালীন সবজি। কৃষক আমরা তো লাভের আশাই করি। এটার পাশাপাশি আমাদের কলাটা রবি শস্য সার পাবে, এটা অটোমেটিক ভালো হবে। 20 থেকে 25,000 টাকা ব্যয় করছি এটার পিছনে। আমি আশা করতেছি এই জমিটাতে আমার 60 থেকে 70,000 টাকা আয় হবে। বাজার এখন বর্তমান কয়েকদিন আগে ছিল 80 টাকা কেজি, এখন 70, 65, 70 টাকা কেজি। লাভ হবে আর কি, লস হবে না। দেখেন এখন প্রথম মনে করেন পাতাকপি খাওয়া হইল 100 টাকা কেজি, এখন বর্তমানে আমদানি একটু হয়েছে, এখন 40 টাকা কেজি। দাম অনেক ছিল, এখন আর কি আমদানি বেশি হওয়ার কারণে একটু কমছে আর কি। চাষিরা জানান এবার বাজারে সবজির ভালো দাম পাওয়া যাচ্ছে, তবে অতিবৃষ্টির কারণে নানা রোগবালাই দেখা দিয়েছে, ফলে বেড়েছে খরচ। এরপরও বাজার ভালো থাকায় ক্ষতি পুষিয়ে লাভের স্বপ্ন দেখছেন চাষিরা। এই পাতাকপি যে অবস্থা এখন আছে, কৃষকও লাভবান হচ্ছে, ব্যবসায়ীরা লাভবান হচ্ছে, যারা নিচ্ছে তারাও লাভবান হচ্ছে। একটা গাড়ি কিনি মনে 5500, 4500, 4800 এভাবে গাড়ি কিনি হয় মাল বেচাই, ইনশাল্লাহ ভালো লাভবান আছে। ফুলকপি, বাঁধাকপি, সিম, মূলা সবকিছুই বাজারে পর্যাপ্ত পরিমাণ আছে। এর মধ্যে বাজারে উঠতে শুরু করেছে আগাম সবজি। কৃষি বিভাগ বলছে কৃষকদের সবজি চাষে উন্নত প্রযুক্তির ব্যবহার সম্পর্কে দেওয়া হচ্ছে সব ধরনের সহায়তা। কৃষকদেরকে আমরা বিভিন্ন কারিগরি বিষয়ে পরামর্শ দিয়ে যাচ্ছি এবং আমরা সকলে মিলে হয়তো আমাদের যে সবজির যে চাহিদা, যেটি এলাকার চাহিদা মিটিয়ে আমরা বিভিন্ন জায়গায় সবজি পাঠাতে সমর্থ হব। রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী ও গাইবান্ধা জেলায় এবছর শীতকালীন আগাম সবজি চাষ হয়েছে 3650 হেক্টর জমিতে। এতে উৎপাদন হতে পারে 5,51,000 মেট্রিক টন শাকসবজি। রেজাউল করিম মানিক, নিউজ 24, রংপুর। দর্শক, আমরা খবরের জানাচ্ছিলাম যে প্রায় 200 বছরের পুরনো ঐতিহ্যবাহী মণিপুরী রাস উৎসব ঘিরে যে উৎসব তৈরি হয়েছে মৌলভীবাজারে, সেটি আসলে খবর জানানোর জন্য আমাদের সাথে যুক্ত হবেন সহকর্মী সিরাজুল ইসলাম। তার কাছ থেকে বিষয়ে জানতে চাই। সিরাজ, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, সেখানকার সবশেষ অবস্থা যদি আমাদেরকে জানান। ধন্যবাদ সুমন। আমি এখন দাঁড়িয়ে আছি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার আদমপুর এবং মাধবপুরের জোড়া মণ্ডপ এলাকায়। আসলে 200 বছরের অধিক সময় ধরে কিন্তু এই আদমপুর, আপনারা জানেন, বাংলাদেশের সর্ববৃহৎ রাস পূর্ণিমা কিন্তু মৌলভীবাজারের কমলগঞ্জে অনুষ্ঠিত হয়। প্রতি বছর কিন্তু এখানে লাখো লাখো দেশি বিদেশি পর্যটক এবং পুণ্যার্থীরা এখানে কিন্তু উপস্থিত হন। এখানে পুলিশের পাশাপাশি র্যাব, আনসার, বিজিবি সহ প্রশাসনের বিভিন্ন সেক্টরে কিন্তু রয়েছে, এখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আপনারা জানেন সকাল থেকে একটু আগে থেকে শুরু হয়েছে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে কিন্তু এই রাস উৎসবের যাত্রা শুরু হয়েছে। বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে এবং রাত 11টা 30 মিনিটে কিন্তু রাস উৎসবের মূল
প্রোগ্রামটি কিন্তু অনুষ্ঠিত হবে। আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি আসলে এখানে হাজারো দোকান কিন্তু বিভিন্ন প্রসাধনী নিয়ে কিন্তু এখানে বসেছে এই রাস পূর্ণিমাকে নিয়ে। প্রতি বছরই কিন্তু রাস পূর্ণিমাকে নিয়ে হাজারো দোকান এখানে বসে ব্যবসায়ী এবং ক্রেতারা কিন্তু দেশের বিভিন্ন স্থান থেকে কিন্তু এখানে আসেন। আমি আসলে আপনাদেরকে দেখাচ্ছি আসলে এখানে যেহেতু রাস পূর্ণিমাকে নিয়ে প্রতি বছর কিন্তু বিভিন্ন প্রসাধনীর দোকান কিন্তু সাজিয়ে কিন্তু এখানে দোকানিরা বসেন এবং ক্রেতারা আসেন। আমি একটু দেখাবো আপনাদেরকে রাখাল নৃত্যের কয়েকটি দেখাবো আপনাদেরকে এবং সাথে আমি এখানে কথা বলবো আজকের যে রাস উৎসবকে নিয়ে একটু বলবেন কি? রাস উৎসবটা আমাদের হিন্দু ধর্মাবলম্বীদের জন্য শ্রেষ্ঠ একটা দিন। ভগবান কি প্রোগ্রাম আছে আপনার? এই প্রোগ্রাম এই যে আমাদের যে গোষ্ঠলীলাটা বলছে কৃষ্ণ তার সখাদের নিয়ে প্রসারণে গেছিল গরু রাখালে। এইটা নৃত্য আকারে প্রকাশ হচ্ছে। ওখানে ছিল তার পিত্রালয়, ওখান থেকে মা বাবার থেকে বিদায় নিয়ে এখানে আসলো। আসলে যেমনটি শুনছিলেন আমি আপনাদেরকে একটু রাখাল নৃত্যের দৃশ্যাবলী আপনাদেরকে একটু দেখাবো। এখানে রাখাল নৃত্য কিন্তু শুরু হয়েছে 30 মিনিট আগে থেকে। এই ছিল মৌলভীবাজার থেকে রাস পূর্ণিমা নিয়ে আমার কাছে সর্বশেষ তথ্য। আমি স্টুডিওতে। দর্শক আমরা দেখছিলাম আসলে মৌলভীবাজার রাস উৎসবের খবর জানাচ্ছিলেন সহকর্মী সিরাজুল ইসলাম। সেখানে আসলে এই উৎসবকে ঘিরে কিন্তু একটি অর্থনৈতিক একটি বাণিজ্য কিন্তু হচ্ছে এবং সেখানে আসলে প্রচুর মানুষের সমাগম হয়েছে, যে কারণে প্রচুর দোকান বসেছে। আসলে সব মিলে আসলে পুরো আয়োজনটি ঘিরে আসলে উৎসব সেখানে বিরাজ করছে, সেই খবরই জানাচ্ছিলেন আমরা। এর সাথে শেষ করতে হচ্ছে আমাদের আজকের আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারের আজকের আয়োজন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।